টাকা, ক্ষমতা নাকি দিল্লির টিকিট? এমন কি খেলা হলো যার জন্য রাতারাতি ইস্তফা দিতে হলো রাজ্যের 3 জন হেভি ওয়েট সংসদকে? কিন্তু আসল টুইস্টটা এখানে নয়। আসল টুইস্টটা হলো যে চাল চেলে তারা ভেবেছিলেন সরাসরি দিল্লির রাজ্যসভায় রাজকীয় প্রত্যাবর্তন করবেন। সেই চালটাই কি এখন তাদের রাজনৈতিক কেরিয়ারের সবচেয়ে বড় ফাঁদ হয়ে দাঁড়ালো? হ্যাঁ, নির্বাচন কমিশনের দোরগোড়ায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন এক 14 দফার আইনি ব্রহ্মাস্ত্র যা শুধু 3 জন নেতার ঘুম ওড়ায়নি, উড়িয়ে দিয়েছে খোদ পদ্ম শিবিরেরও রাতের ঘুম। আজকের জিওপলিটিক্যালে আমি রাজকুমার আপনাদের সামনে উন্মোচন করব বাংলার ক্ষমতার অলিন্দে সেই জটিল দাবা খেলার কথা, যেখানে একটা ভুল চাল আর একটা চাবুক আইন পুরো খেলা উল্টে দিতে পারে, আর সেটাই উল্টে দিতে চলেছে। শেষ পর্যন্ত দেখুন এই মরণ কামড় কার পক্ষে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপি, নাকি সেই 3 বিদ্রোহী নেতার দিকে? শেষ পর্যন্ত দেখুন কিন্তু, কারণ আজকের বিশ্লেষণ আপনার রাজনৈতিক চিন্তাধারা সম্পূর্ণরূপে বদলে দেবে। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল জিওটিক্যালে সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের বন্ধু রাজকুমার। যদি আপনারা ভারতের ভূ রাজনৈতিক এবং রাজনীতি সম্পর্কে এবং জটিল সমীকরণগুলো সম্পূর্ণ সহজ ভাষায় বুঝতে চান, তবে এখনই এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখেন। আর যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি তা পশ্চিমবঙ্গের সীমা ছাড়িয়ে দিল্লির ক্ষমতার অলিন্দ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ বাউরিক, তৃণমূলের এই 3 হেভিওয়েট রাজ্যসভা সংসদের আকস্মিক ইস্তফা কেবলমাত্র দল বদল নয়, বরং ভারতের সংসদীয় রাজনীতির এক অভূতপূর্ব জটিল অঙ্কের সামনে এনে দাঁড় করিয়েছে। একদিকে দলত্যাগী নেতাদের বিজেপির টিকিটে আবার রাজ্যসভায় যাওয়ার আকাশকুসুম স্বপ্ন, অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সতর্ক চাল এবং তার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 পাতার সেই আইনি ব্রহ্মাস্ত্র, সব মিলিয়ে পরিস্থিতি এমন এক মারাত্মক জটিল অবস্থা ধারণ করেছে তা আপনি আশা করি এই ভিডিওর মধ্যে ধাপে ধাপে বুঝতে পারবেন। আমি একটু আলোচনা করি আপনার সঙ্গে। দেখুন, প্রথমত হলো কেন এই 3 সংসদের আকস্মিক ইস্তফা। দেখুন, বিজেপির হাইকমান্ডের মনে কি দ্বিধা রয়েছে এবং তারা এই নেতাদের কি কখনো গ্যারান্টি দিচ্ছে না? 3 নম্বর প্রশ্ন হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 দফা জবাবে ঠিক কি লেখা রয়েছে যা এই বিদ্রোহীদের পুরোপুরি না ঘরে না ঘটকে থাকার কথা বলে দিচ্ছে? এবং ভারতের সংসদীয় গণতন্ত্রে ও রাজ্যসভার আসন বিন্যাসে এর সুদূর প্রসারী প্রভাব কি? চলুন গবেষণার সাথে আমরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করি। বন্ধুরা, খেলাটা বুঝতে গেলে আমাদের প্রথমে পেছনের গল্পটা জানতে হবে। পেছনের গল্পটা কি? পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে দলবদল কোনো নতুন ঘটনা নয়। এটা আমরা প্রত্যেকটা মুহূর্তে, প্রতি বছর, প্রতি মুহূর্তে আমরা দেখতে পাই। কিন্তু সম্প্রতি তৃণমূলের 3 হেভিওয়েট রাজ্যসভা সংসদ সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ বারুইকের হঠাৎ ইস্তফা পুরো রাজনৈতিক মণ্ডলে কিন্তু আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। কেন না, প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে এই 3 সংসদের ইস্তফা ছিল একটি অত্যন্ত সুপরিকল্পিত রাজনৈতিক চাল। উদ্দেশ্য খুব পরিষ্কার ছিল, তৃণমূল শিবিরকে একটা বড় ধাক্কা দেওয়া এবং বিজেপির হাত ধরে আবারও রাজ্যসভায় ফিরে যাওয়া। কিন্তু রাজনীতিতে যা দেখা যায় তা সব সময় ঘটে না, আর যা ঘটে তা সহজে দেখা যায় না। এই দলত্যাগী নেতারা ভেবেছিলেন যে তারা ইস্তফা দিয়ে নতুন ইনিংসের
খেলা শুরু করবেন। কিন্তু তাদের এই প্রত্যাশা আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বাস্তব রণকৌশলের মধ্যে একটা বিশাল শূন্যস্থান বা দূরত্ব তৈরি হয়ে গেছে। আজ পর্যন্ত বিজেপির শীর্ষ নেতৃত্ব এই তিন নেতাদের কাউকে রাজ্যসভার টিকিট দেওয়ার কোনো সবুজ সংকেত বা আনুষ্ঠানিকভাবে গ্যারান্টি দেননি। এর ফলে কি হলো জানেন? কি হলো? রাজনৈতিক পরিভাষায় একে বলা হয় না ঘরকা না ঘাটকা পরিস্থিতি। একইভাবে তারা তৃণমূল থেকে দূরত্ব তৈরি করে ফেলেছেন, অন্যদিকে বিজেপির টিকিটও তারা নিশ্চয়তা পাননি। এখন আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে রাজকুমার ভাই, বিজেপি তো সাধারণ অন্য দল থেকে আসা প্রভাবশালী নেতাদের সাদরে গ্রহণ করে, তাহলে এখানে কেন তারা এত সতর্ক? কেন তারা সাথে সাথে তাদের টিকিট দিল না? দেখুন, এর পেছনে রয়েছে দিল্লির সংসদীয় রাজনীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর ভূ রাজনৈতিক আভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্ক। বন্ধুরা, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার লোকসভায় শরিকদের সহায়তায় সরকার চালালেও রাজ্যসভায় যে কোনো বড় এবং বিতর্কিত বিল বা আইন পাশ করার জন্য প্রতিটি সিঙ্গেল আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি চায় রাজ্যসভায় নিজেদের শক্তি বাড়াতে, কিন্তু তারা তাড়াহুড়ো করে কোনো ভুল পদক্ষেপ নিতে রাজি নন। যদি বিজেপি এই বাগী বা বিদ্রোহী নেতাদের অবিলম্বে রাজ্যসভার টিকিট দেয়, তবে রাজ্য জুড়ে এই বার্তা যাবে বিজেপি দল ভাঙানো এবং সুযোগ সন্ধানী রাজনীতিকে পুরোপুরি পুরস্কৃত করেছে। তদুপরি এই নেতাদের বিজেপির টিকিটে জেতাতে গেলে যে পরিমাণ ভোট এবং রাজনৈতিক পুঁজি বিনিয়োগ করতে হবে, তার বিপরীত দলের নিজস্ব পুরনো কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হওয়া এবং বিশাল আশঙ্কা তৈরি হওয়া, এটা কিন্তু অত্যন্ত একটা আকাশ কুসুম খরচ হয়ে যাবে বিজেপির জন্য। তাই বিজেপি অত্যন্ত সাবধানে পা ফেলছে। তারা দলত্যাগীদের তাৎক্ষণিক পুরস্কার দেওয়ার থেকে তাদের রাজনৈতিক উপযোগিতা বা আইনি দিকগুলো খতিয়ে দেখার দিকেই বেশি অগ্রাধিকার দিচ্ছে। এটা তো বলার অপেক্ষা রাখে না। ঠিক যখন এই বিদ্রোহী সংসদরা এবং বিজেপি নেতৃত্বের নিজেদের খুঁটি সাজাতে ব্যস্ত, ঠিক তখনই বাংলার রাজনৈতিক দাবার বোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এক মারাত্মক আইনি চাল চেলে বসলেন। সেটা কিরকম? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটি 14 দফার বা 14 পাতার দীর্ঘ ও বিস্তারিত জবাব দাখিল করা হয়েছে, যাকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মমতার আইনি ব্রহ্মাস্ত্র। এই 14 দফার দলিলে কি রয়েছে? অত্যন্ত সুচতুরভাবে সাংবিধানিক ও আইনি ভিত্তির ওপর দাঁড়িয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী হলো আসল এবং একমাত্র তৃণমূল কংগ্রেস, এবং এই আইনি লড়াইয়ের মাঝে তৃণমূলের প্রবীণ নেতা ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন এক প্রশ্ন তুলেছেন যা বিদ্রোহী শিবিরের পায়ের তলার মাটি কেড়ে নিয়েছে। বন্ধুরা, এই প্রশ্নটা খুব ভালো করে শুনুন। বাগী বা বিদ্রোহী গোষ্ঠী, যাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী বলে চিহ্নিত করা হচ্ছে, তারা দাবি করছিল যে আসল তৃণমূলের ধারা নাকি তাদের দিকে। তার জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, যদি এই বাগী বিধায়ক ও নেতারা মনে করে থাকেন যে আসল তৃণমূলের অস্তিত্ব সংকটে ছিল, তবে তারা কোন সাহসে, কোন যুক্তিতে 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর করা ফর্ম এ এবং ফর্ম বি ব্যবহার করে তৃণমূলের দলীয় প্রতীকের নির্বাচন লড়েছিলেন এবং জয়ী হয়েছিলেন? কি মোক্ষম চাল ভাবুন তো একবার। যদি আপনি নিজেকে আসল দাবি করেন, তবে আপনি কেন অন্য এক নেত্রীর সই করা ফর্মের টিকিট নিয়ে নির্বাচন লড়াই করেছেন বা জিতেছেন? এই একটি মাত্র প্রশ্ন বিদ্রোহী শিবিরে আইন এবং নৈতিক ভিতকে একেবারে নড়িয়ে দিয়েছে। যদি নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় এই 14 পাতার জবাবকে গ্রাহ্য করে,
বা গ্রাহ্য বলে ধরে নেয়, তবে দলত্যাগী বা বাগী বিধায়কদের পদ খারিজ হয়ে যাওয়ার আইনি প্রক্রিয়া দ্রুত শুরু হবে, যা তাদের পুরো রাজনৈতিক কেরিয়ারকে ধ্বংসের মুখে ফেলে দিতে পারে। বন্ধুরা, এবার আসি রাজনৈতিক নাটকের সবচেয়ে বিপজ্জনক মোড়ে, যা আসন্ন রাজ্যসভা নির্বাচনে দেখা দিতে চলেছে। এখানেই কাজ করছে বা কাজ করবে ভারতীয় সংবিধানের দলত্যাগ বিরোধী আইন এবং হুইপের জুজু। কিরকম? চলুন আমরা সহজ ভাষায় এই ট্রাম্প বা ফাঁদটি বুঝে নিই। দেখুন, যদি নির্বাচন কমিশন এবং বিধানসভার স্পিকারের খাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী আসল এবং আইনি তৃণমূল কংগ্রেস হিসাবে স্বীকৃত হয়ে থাকে, তবে বিধানসভার ভেতরে যে কোনো ভোটাভুটিতে দলের পক্ষ থেকে হুইপ জারির অধিকার থাকবে মমতার মনোনীত সচেতকদের হাতে। একবার ভাবুন, রাজ্যসভা উপনির্বাচনে যখন ভোট গ্রহণ হবে, তখন তৃণমূল কংগ্রেস যদি তার সমস্ত বিধায়কদের নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেওয়ার জন্য হুইপ জারি করেন, তখন এই বাগী বা বিদ্রোহী বিধায়করা কি করবেন? তাদের সামনে কেবল দুটি পথ খোলা থাকবে। দুটি পথ কি? সেই দুটি পথই হলো অত্যন্ত মারাত্মক ক্ষতিকর। প্রথম পথ, তারা যদি দলের নির্দেশ অমান্য করে বিজেপির প্রার্থীকে ভোট দেন, তবে দলত্যাগ বিরোধী আইনের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে তাদের বিধানসভার সদস্য পদ বা বিধায়ক পদ খারিজ হয়ে যাবে। অর্থাৎ তাদের রাজনৈতিক ক্যারিয়ার এখানেই শেষ। দ্বিতীয় পথ, আর যদি তারা বিধায়ক পদ হারানোর ভয়ে তৃণমূলের প্রার্থীকেই ভোট দেন, তবে বিজেপির কাছে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা বা গুরুত্ব চিরতরে শেষ হয়ে যাবে। কারণ বিজেপি বুঝবে যে তারা প্রয়োজনের সময় কোনো কাজে আসবে না। বন্ধুরা, এই অসাধারণ সমীকরণটি বিদ্রোহী সংসদ এবং তাদের অনুগামী বিধায়কদের চারিদিক থেকে অবরুদ্ধ বা ট্র্যাপ করে ফেলেছে। একেই বলে প্রকৃত আইনি চাল। এই আইনি বা রাজনৈতিক জটিলতার মাঝেই বিজেপির কেন্দ্রীয় রণকৌশলে এক অত্যন্ত রোমাঞ্চকর এবং নতুন অধ্যায়ের যুক্ত হয়েছে। নতুন অধ্যায়টা কি? সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরকালে একটি ঘটনা রাজনৈতিক মহলকে পুরোপুরি আলোড়িত করে দিয়েছে। দেখুন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে এসে অমিত শাহের বাংলায় চলচ্চিত্র জগতের অন্যতম শীর্ষ তারকা, যাকে টলিউড ইন্ডাস্ট্রি বলা হয়, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসভবনে গিয়ে তার সাথে এক দীর্ঘ বৈঠক করেন। অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে এটিকে একটি সৌজন্য সাক্ষাৎ বলা হলেও রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু অন্য কথা বলছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পেছনে গভীর রাজনৈতিক ইঙ্গিত তারা দেখতে পাচ্ছেন। কেন? কারণ বাগী নেতাদের নিয়ে তৈরি হওয়া আইনি জটিলতার কারণে বিজেপি এখন বিকল্প ও অরাজনৈতিক প্রভাবশালী চেহারার সন্ধান করছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো একজন আইকনিক ব্যক্তিত্বকে যদি বিজেপির রাজ্যসভায় পাঠাতে পারে, তবে তা একদিক দিয়ে যেমন বাংলায় বিজেপির সাংস্কৃতিক গ্রহণযোগ্যতা অনেক গুণ বাড়িয়ে দেবে, অন্যদিকে তেমনি বাগী নেতাদের উপর অতিরিক্ত নির্ভরতা কমানোর ক্ষেত্রে দলকে একটা বড় সাহায্য করবে। এই ঘটনাটি পরোক্ষভাবে বাগী সংসদদের এই স্পষ্ট বার্তাই দেয় যে বিজেপি তাদের জন্য চিরকাল অপেক্ষা করে বসে থাকবে না। তোমরা যদি আইনি মারপ্যাচে আটকে যাও, বিজেপির কাছে বিকল্প তৈরি আছে। বন্ধুরা, আজকের এই চ্যানেলের কথা অনুযায়ী আমরা কেবল রাজ্যসভায় রাজ্য স্তরের রাজনীতিতে সীমাবদ্ধ থাকি না, আমরা দেখি এর জাতীয় প্রভাব কি রয়েছে। এই ঘটনাটি তিনটি স্তরে প্রধান রাজনৈতিক সত্য ও ভারতের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে উঠতে পারে। নাম্বার 1, দলবদলের আইনি মারপ্যাচ।
দল থেকে 3 সংসদ যেভাবে অনায়াসে বিজেপির টিকিটে পুনরায় সংসদে যাওয়ার স্বপ্ন দেখছিলেন, তা প্রমাণ করে যে ভারতীয় রাজনীতিতে দলবদল এখন আগের মতো সহজ নয়। আইনি ও সাংবিধানিক মারপ্যাচ এখন অনেক বেশি শক্তিশালী। বিজেপির জাতীয় কৌশল দেখুন, বিজেপি নিজেদের দলের আভ্যন্তরীণ ভারসাম্য এবং সংসদে বৃহত্তর সমীকরণের কথা মাথায় রেখে অত্যন্ত ধীর ও পরিপক্ক নীতিতে এগোচ্ছে। তারা কেবল দল ভাঙানোতেই ব্যস্ত নয়, দলের ভাবমূর্তি এবং পুরনো কর্মীদের অসন্তোষের বিষয়টিকেও সমান গুরুত্ব দিচ্ছে তারা। 3 নম্বর কি? 3 নম্বর হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনি পারদর্শিতা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন যে তিনি একজন কেবল মাঠে লড়াকু নেত্রী বা আক্রমণাত্মক রাজনীতিতেই পারদর্শী নন, বরং আইনি এবং সাংবিধানিক লড়াইয়েও তিনি সমানভাবে লড়তে পারেন এবং প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিতে তার জুরি মেলা ভার। আগামী 24 তারিখের রাজ্যসভা উপনির্বাচন এবং নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করছে বাংলার এই ক্ষমতা লড়াইয়ের শেষ হাসি কে হাসবেন, বিজেপি, বাগী নেতারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে একথা নির্দ্বিধায় বলা যায় যে বাংলার রাজনৈতিক দাবার বোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাল আপাতত প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিতে সফল হয়েছে। ভারতের সংসদীয় রাজনীতিতে এই ক্ষমতার লড়াই এবং দলত্যাগ বিরোধী আইনের প্রয়োগ নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 14 পাতার ব্রহ্মাস্ত্র শেষ পর্যন্ত বাগী নেতাদের রাজনৈতিক কেরিয়ার শেষ পর্যন্ত সংকটে ফেলে দেবে, নাকি বিজেপি শেষ মুহূর্তে নতুন করে কোনো একটা তাস খেলে সমস্ত চালকে উল্টে দেবে? কমেন্ট করে আপনি অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের গভীর ও নিরপেক্ষ রাজনৈতিক ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের জিওটিক্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রাজকুমার আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।